ভালোবাসাও গ্রহণ করবেন, কারণ আমরা সকলেই ওই ঠাকুর বলেছেন কলমির দল, সকলেই আমরা ঠাকুর মায়ের সন্তান। আজকে একত্রিত হতে পেরে আমার এখানে এই আহ্বানটা ঈশ্বরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, না হলে সম্ভব নয়। লাইলিদি আমাকে বৃহস্পতিবার বললেন আমাদের ওই আশ্রমে অনেকগুলো অ্যাক্টিভিটিস চলে, যার ফলে আমি সেই মুহূর্তে বলতে পারিনি। আমি বললাম একটু সময় লাগবে আমার কথা দিতে। আজকেও একটু অ্যাক্টিভিটিস একটা ছিল, আমাদের ওই ফ্রি কোচিং ছিল, প্লাস আমাদের কম্বল ডিস্ট্রিবিউশন, এগুলো চলে, এগুলো ছিল। কিন্তু আমি এই আহ্বানটা অস্বীকার করতে পারিনি বা আমি না বলতে পারিনি। যাই হোক, আমি একটু ক্ষমা প্রার্থী, কারণ আমার একটু দেরি হয়ে গিয়েছে আসতে, অত দূর থেকে এখানে পৌঁছতে পারিনি টাইমে। যাই হোক, সেদিন লাইলিদি আমাকে বলছিলেন যে যেহেতু আমার নাম প্রব্রাজিকা নিবেদিতা প্রাণা, তাই ঠাকুরমা স্বামীজির সম্পর্কে অনেক কথা হয়, আমরা শুনছি। খুব ভালো ভালো বক্তা আজকে ছিলেন, তাদের বক্তব্য আমরা সারা সন্ধ্যা ধরে শুনলাম এবং সমৃদ্ধ হলাম। আমাকে যেহেতু আমার নামের সাথে মিল রেখে একটু নিবেদিতা অর্থাৎ সিস্টার নিবেদিতার ওপর কিছু বলতে অনুরোধ করেছিলেন লাইলিদি। আমি বিশেষ কিছু বলার বা তৈরি করার সুযোগটা পাইনি, আমি খুব ব্যস্ততার মধ্যে চলে, তো তাই একটু সামান্য আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি, সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছি পাঠের মধ্যে দিয়ে। একটি ছোট্ট কবিতা আজকে মনে হলো একটু লিখি সিস্টারের ওপরে, তাকে একটু শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। আমার আজকে লিখেছি, আজকে সম্পূর্ণ করেছি। লিখেছিলাম 28শে অক্টোবর, অর্থাৎ সিস্টারের জন্মদিনের দিন। তা আজকে ভাবলাম ওটা একটু পাঠ করি, ছোট্ট কবিতা। কবিতাটির নাম শ্বেত পদ্ম। সিস্টারকে স্বামীজি শ্বেত পদ্ম বলেছিলেন। মায়ের কাছে যখন সিস্টারকে বাগবাজারে নিয়ে এসেছেন, তখন স্বামীজি বলছেন যে মা, একটি শ্বেত পদ্ম এনেছি ঠাকুরের পায়ে নিবেদন করার জন্য, তুমি একটু দেখে নাও, আপনি একটু দেখে নিন যে এটা গ্রহণ হবে কিনা। শ্বেত পদ্ম। একজন ঋষি অবতীর্ণ হলেন ভারতবর্ষে। একটি শ্বেত পদ্ম ফুটল আয়ারল্যান্ডে। দেবতার পূজার ফুল অনেক অনেক ফুটেছিল ভারতের মাটিতে। জাগ্রত দেবতার আরাধনায় ঋষি উজাড় করে দিলেন নিজেকে। লাল, নীল, হলুদ ফুল দিয়ে গাঁথা হলো মালা। কিন্তু পদ্ম বিনা কেমন করে সম্পূর্ণ হবে মালা? ঋষি তাই সন্ধান করে নগরে, প্রান্তরে, গ্রামে, গ্রামান্তরে, হিমালয় থেকে কন্যাকুমারী, বঙ্গ থেকে মেরু প্রান্তর, শত শত দেব বিগ্রহ, শত শত নর নারায়ণ, তাদের মুখে তুলে দিতে হবে নৈবেদ্য, গলায় পরাতে হবে মালা। অশিক্ষা কুশিক্ষার ধুলায় মলিন দেবতাকে দিতে হবে স্নানীয়। কিন্তু কোথায় পাবেন এত উপকরণ? ঋষি পূজার উপকরণ সন্ধানে যাত্রা করেন সাগর পারের দেশে। সেখানে উঁচু উঁচু গির্জা, মহলগুলির চূড়া
সব আকাশে গিয়ে মেশে। ফুল, নৈবেদ্য, স্নানীয় সব আছে সেখানে। আছে ধন, আছে ঐশ্বর্য, আছে বৈভব। কিন্তু কিন্তু সেখানের দেবতা যে গির্জায় বন্দী, কাটার মুকুটে ঢাকা, তাকে মালা পরানো যায় না। কারণ সেখানে এসব যে মানা। এই প্রাচুর্যের সাগরেই ঋষি খুঁজে পান সেই শ্বেত পদ্মটিকে, পবিত্র, নির্মল, স্বতন্ত্র। এই তো দেবতার উৎকৃষ্ট অর্ঘ্য। ঋষি মেতে ওঠেন আনন্দে। শেষ হলো ঋষির সন্ধান। শ্বেত পদ্মটি নিবেদন করলেন দেব পাদপদ্মে। মূর্খ নারায়ণ, দরিদ্র নারায়ণ, আর্ত নারায়ণের সেবায় নিবেদিত হলো আইরিশ কন্যা, ভারত ভগিনী, মায়ের খুকি, স্বামীজির নিবেদিতা। মার্গারেট 1867 সালের 28শে অক্টোবর জন্ম নিয়েছিলেন আয়ারল্যান্ডের একটি পরিবারে। পিতা স্যামুয়েল রিচবার্ট নোবেল পেশায় ছিলেন ধর্মযাজক। মাতার নাম মেরি ইসাবেল। মাত্র 10 বছর বয়সে মার্গারেট তার পিতাকে হারান। অভিভাবকের দায়িত্ব কে নেবেন? যেহেতু বড় কন্যা, সব থেকে বড় মেয়ে, সবটাই এসে তার উপরেই পড়বে এমনই ঠিক। পিতামহ হ্যামিল্টন তাদের পরিবারটাকে ধরলেন। ধীরে ধীরে দিনের পর দিন, বছরের পর বছর কাটলো। পিতা এবং পিতৃপুরুষের প্রভাবে এবং মাতামহের আদর্শের প্রেরণায় মার্গারেটের চরিত্র ছিল সবসময় সত্যনিষ্ঠ, ধর্মের প্রতি অনুরাগ, দেশাত্মবোধ এবং রাজনৈতিক প্রতি আকর্ষণ। সফলতার সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তিনি পার করলেন। বেছে নিলেন শিক্ষয়িত্রীর জীবন। শিক্ষয়িত্রীর জীবন তার বড় প্রিয় ছিল। ছোট ছোট নিষ্পাপ সরল মুখগুলো যখন সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মার্গারেটের দিকে, তার বড় ভালো লাগে। সে যেন ভবিষ্যৎটাকে দেখতে পায় তাদের মধ্যে দিয়ে। কিন্তু ওই মিশনারিজদের পড়ানোর পদ্ধতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচালনা এবং তাদের নির্দেশিত পথ ধরে পড়ানোর যে বিধি, মার্গারেটের ঠিক ভালো লাগলো না। মনের মধ্যে যেন কোনো একটা চাহিদা, কোনো একটা উচাটন। কিসের উচাটন? ধর্মের উচাটন, ধর্মকে জানার উচাটন। বাইবেল তার কণ্ঠস্থ, বাইবেলের মর্মার্থ তার জানা, কিন্তু কোথাও যেন একটা কিছুর খোঁজ এখনো বাকি। দেখা হলো ভারতের যে ঋষির কথাই কবিতায় বললাম, সেই ঋষি অর্থাৎ স্বামীজির সঙ্গে। স্বামীজির ছোট বড় ঘরোয়া যে কোনো বক্তব্যের অনুষ্ঠানে মার্গারেট উপস্থিত। স্বামীজিকে জানালেন মনের কথা, যে আমি কিছু করতে চাই, কিছুর একটা সন্ধান যেন আমার, আমি খুঁজে পাচ্ছি না, কি চাই সেটাও জানি না, কিন্তু কিছু একটি চাই। সেটা কি? স্বামীজি বুঝলেন এটি তার
মনে যেটি তৈরি হয়েছিল সেটি স্পিরিচুয়াল ক্রাইসিস। এটি ঈশ্বরকে জানা নয়, নিজেকে জানার একটা তাড়না। আমরা তো বলি যে ভগবানকে জানতে পারছি না, ভগবানকে বুঝতে পারছে না, কিন্তু ওয়েস্টার্ন কি ইস্টার্ন যে কোনো কালচার বা স্পিরিচুয়ালিটি কিন্তু দাঁড়িয়ে আছে আত্মজিজ্ঞাসা এবং আত্ম উপলব্ধি, এই দুটির মাঝখানে। আত্মজিজ্ঞাসা দিয়ে শুরু আর আত্ম উপলব্ধিতে তার শেষ। মার্গারেটকে স্বামীজি বললেন, তোমার মতো একজন সিংহীর প্রয়োজন ভারতবর্ষে। মার্গারেট ভীষণ আপ্লুত, ভারতবর্ষে যাব, কাজ করব, স্বামীজির সাথে কাজ করব। স্বামীজি ফিরে গেছেন ভারতবর্ষে অনেকদিন। মার্গারেট চিঠির পর চিঠি লিখে যাচ্ছেন, স্বামীজি আশীষ বাণী পাঠাচ্ছেন, স্বামীজি নানান কথা জিজ্ঞাসা করছেন, কিন্তু কোনোভাবেই মার্গারেটকে ভারতবর্ষে ডেকে পাঠাচ্ছেন না। একটা সময় হতাশ হয়ে গেলেন, তাহলে আমি কি এতই অযোগ্য যে স্বামীজি আমাকে ডাকছেন না? স্বামীজি তার ওই ক্রাইসিসের সীমাটা মাপছিলেন ভারতবর্ষে বসে, তার নিষ্কাম কর্মের আকুতিটা মাপছিলেন, কতটা আকুতি তার রয়েছে এবং সেটা দীর্ঘদিন ধরে রয়েছে না শুধুই মাত্র কিছুটা মনের খেয়াল। তারপর ডাক এলো, মার্গারেট ভারতবর্ষে এলেন। এইসব গল্পগুলো আমরা সবাই জানি, শুনেছি তার জীবনের কাহিনী। তবু চন্দন যত ঘষা যায় তত তো তার সুগন্ধ ছড়ায়। স্বামীজি তাকে বাগবাজারের একটি বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো, কিন্তু স্বামীজি তাকে কোনো কাজের কথা বলছে না। তো স্বামীজি আমি কাজ করতে চাই, কাজ করতে চাই বারবার বলছেন, আপনি বলুন আমাকে কি করতে হবে। স্বামীজি বলছেন ঠিক আছে, হবে, তুমি থাকো, ভারতবর্ষকে জানো, দেখো। এদিকে ওদিকে যাচ্ছে, পাঠাচ্ছেন, তিনি বাংলা শিখছেন, সংস্কৃত শিখছেন, মন্ত্র শিখছেন, রামায়ণ মহাভারত পাঠ করাচ্ছেন, কিন্তু কাজটা কি সেটা হচ্ছে না। স্বামীজি একদিন মার্গারেটকে পাঠালেন মায়ের কাছে, বাগবাজারে নিয়ে এসছেন, এসে বলছেন, আজকে তোমাকে কার কাছে নিয়ে যাচ্ছেন বলেননি, কিন্তু যে আজকে তোমাকে যার কাছে নিয়ে যাব তিনি যদি তোমাকে গ্রহণ করেন তাহলে ভারতবর্ষ তোমাকে গ্রহণ করবে। মা আর মেয়ের দেখা হলো, খুকি আর তার জননীর মুখোমুখি বসা, সেই ছবিটা আমরা দেখেছি। একে অপরের ভাষা বোঝে না, একে অপরের সংস্কৃতি সম্পর্কে কিছু জানা নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা মা এবং মেয়ের বাক্যালাপ না মনালাপ জানি না, কারণ বাক্যালাপের জন্য ভাষার প্রয়োজন, একে অপরের ভাষা জানছে না, কিন্তু মনালাপই হয়তো মনের মধ্যে দিয়ে অনন্ত কথা হয়ে চলেছে। সে অদ্ভুত এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হতো। মা আমাদের জগৎজননী যে কতটা আধুনিক ছিল তা মায়ের বিভিন্ন কাজের বা নানান ধরনের ব্যবহারে বোঝাই যায়। কিন্তু যখন মার্গারেট এসছেন তখন গোলাপ মা, যোগেন মা রয়েছেন, আরো নানা মায়েরা সব সেখানে উপস্থিত। তারা বলছেন, লেচ্ছ, একে তুমি ঘরে ঢোকাচ্ছ, লেচ্ছ। মা কিন্তু একবারে আমার খুকি বলে গ্রহণ করে নিয়েছেন। তারপর সিস্টার স্বামীজির অনুপ্রেরণায় এখানে স্কুল তৈরি করলেন, যে স্কুলের উদ্বোধন মা করেছেন। এখন যেটি বাগবাজারের নিবেদিতা স্কুল নামে পরিচিত, সেটি ছোট আকারে। স্কুল তো হলো, ছাত্রী কোথায়? মেয়েরা তখন আবার স্কুলে গিয়ে পড়বে এমন পরিবেশ আছে নাকি? সর্বনাশ হয়ে যাবে, এমন সব ধারণা। বাড়িতে বাড়িতে
সিস্টার যাচ্ছেন, ভিক্ষা করছেন, দিন মেয়েকে। কেন দিন? ওর শিক্ষা, ভারতবর্ষকে ওর জানা দরকার। ও যে দেশের মেয়ে, সেই মাটিকে তার জানা দরকার। কেউ কেউ দিচ্ছে, কেউ কেউ অত্যন্ত দুর্ব্যবহার করে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিচ্ছেন সিস্টারকে। কোনোভাবেই মনক্ষুণ্ণ হচ্ছেন না। আবার পরদিন গিয়ে বলছেন মেয়েটাকে দিন। কেন দিন? মেয়েকে কেন চাইছেন? তার বলছেন কেন চাইছেন? আমার মেয়ে, আমি পড়াবো না। তাতে আপনার কি? আমার মেয়েকে আমি দুদিন বাদে বিয়ে দেবো, তখন তো অল্প বয়সী বিয়ে হয়ে যেত। আমার মেয়েকে আমি পড়াবো না, দুদিন পর বিয়ে দিয়ে দেবো, সে ঘর কন্যার কাজ শিখছি। কেন দেব? বলছেন এরপর যে বিশাল প্রলয়টা আসবে, সেই প্রলয়ে যাতে সব ভেঙে, সব ধুয়ে বন্যার মতো ভেসে না যায়, তার জন্য এখন থেকে বাদ দিন। এই কথাটার অর্থ বর্তমানেও আমাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক। তখন হয়তো বাবা মা তারা কি বুঝেছিলেন আমি জানি না, কেউ কেউ বুঝে পাঠিয়েছিলেন সিস্টার স্কুলে। সিস্টার স্কুলে তো শুধু পড়াশোনা হতো না, সেখানে হাতের কাজ শেখানো হতো, পুজো শেখানো হতো, মন্ত্রপাঠ শেখানো হতো, রামায়ণ মহাভারত সম্পর্কে তাদের অবগত করা হতো। যে আধুনিকতার জোয়ারটা পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে, বা এখন যে জোয়ারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই জোয়ারটা যাতে বন্যার মতো সব ভাসিয়ে ধ্বংস করে নিয়ে না যায়, স্বামী সিস্টার সেইটার বাদ দিতে বলেছিলেন। যে তুমি পাশ্চাত্যের আধুনিকতা নাও, আর প্রাচ্যের পবিত্রতা, প্রাচ্যের সরলতা, আর প্রাচ্যের চরিত্র বল, এইটা মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে তৈরি করতে চেয়েছেন সিস্টার। পেরেছিলেন সিস্টার, পেরেছিলেন তার স্কুলে এই ভারতীয় নারীদের সেই সময়ের জন্য সর্বাঙ্গীনভাবে ব্যক্তিত্বপূর্ণ নারী করে তুলতে। অনেকেই তার মধ্যে থেকে তার নাম আমরা পড়ি। সিস্টারের এই স্কুল সুন্দর চলাকালীনই স্বামীজি শরীর চলে যায়, তাতে সিস্টার খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু গুরুর যে নির্দেশ, তিনি তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে পালন করেছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করেছেন। এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সিস্টারের অবদান আমরা খুব একটা বইয়ে প্রকাশিত হয় না, বইয়ে পড়ানো হয় না, কিন্তু তার অবদান অনস্বীকার্য। বহু বড় বড় বিপ্লবী সিস্টারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তার দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, তার কাছে আশ্রয় পেয়েছিলেন। জগদীশ চন্দ্র বোস, বিখ্যাত বিজ্ঞানী, আমরা জানি। তার শ্রী অরবিন্দ, অর্থাৎ আমাদের ঋষি অরবিন্দ কথা বলছি, তার শ্রী সিস্টারের কাছে আশ্রয় পেয়েছিলেন যখন ঋষি অরবিন্দ চলে যান দেশ ছেড়ে। এবং তাদেরকে ঠিক মায়ের মতো তিনি আগলে রেখেছিলেন এবং পরবর্তী ভারতবর্ষকে উনি পথ দেখাচ্ছেন। ভারতীয়রা আধ্যাত্মিকতা, ধর্ম, পবিত্রতা, সংস্কার সবটাই বিদেশিনী হয়েও তিনি অদ্ভুতভাবে মেনে চলতেন এবং সেইভাবেই তার স্কুলের মেয়েদের তিনি গড়ে তুলেছিলেন। স্বামীজি তাকে যে নির্দেশটা দিয়েছিলেন, তার যেন একটি প্রতিমূর্তি হয়ে সিস্টার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন। বলেছিলেন তোমার হৃদয়টা হোক বীরের মতো, সংকল্পটা হোক মায়ের মতো, তুমি একাধারে হও ভগ্নী, মাতা, বন্ধু এবং পথপ্রদর্শক। সিস্টার সেটা হয়েছিলেন। এই
আজ আমাদের সময় প্রায় আমরা শেষের দিকে পৌঁছে গেছি। সকলকে আবার ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।